সংখ্যাকে ধরি রসায়নের স্যার কতটুকু পড়াইছিলাম? স্থূল সংখ্যা আণবিক সংখ্যা নির্ণয় পড়াইছিলাম না? জি স্যার। তোমাদের এই অধ্যায় সমস্যাটি কোন জায়গায়? লিমিটিং বিক্রিয়ার সমস্যা আছে? এটা না কিছুদিন আগে না পড়াইছিলাম? এই অধ্যায়টা কার কি সমস্যা আছে একটু বলো। স্যার উৎপাদে শতকরার পরিমাণ হিসাবে এটা বুঝাতে। আচ্ছা ওইটা পড়াই। স্যার বোর্ড দেখা যায় না। হ্যাঁ স্পিকার কার অন আছে অফ করো। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে এরকম যদি বলে তাহলে আমরা আগে বিক্রিয়াটা কমপ্লিট করতে হইব। ক্যালসিয়াম কার্বনেট যোগ আর এবার এটাকে উত্তপ্ত করতেছে বলছে তাপ। উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এটার ক্ষেত্রে কি হইব? কার কার কথা প্রশ্নে বলা আছে? ক্যালসিয়াম কার্বনেটের কথা। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের বলছে তো এইজন্য এটা আণবিক ভর বের করব। সরাসরি লিখবো এখানে 100 গ্রাম। আর কার্বনের কথা বলা আছে ক্যালসিয়াম অক্সাইডের ভর। তাহলে এটার আণবিক ভর লিখে ফেলবো 56 গ্রাম। আর বিক্রিয়া লেখার পরে প্রশ্নের মধ্যে চার্জার কথা বলে চার্জ যেটা যা আছে প্রশ্নের মধ্যে এটারও গ্রামে আছে, এটা গ্রামে দেখছি, এটাও গ্রাম আছে, এটা গ্রামে দেখছি। এবার আসুন দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট সমান 80 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইড 42 গ্রাম। এরপর ওপিক নিয়ম অঙ্কটা করবো আমরা। ওপিক নিয়ম কিভাবে? এটা এই লাইন উত্তর কি উৎপাদের শতকরা পরিমাণ চাইছে। তাহলে ওপিক নিয়ম অনুসারে যেটা উত্তর চাই সেটা পরে বসে, যে উৎপাদটা পরে বসবে। তাহলে লিখবো কিভাবে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। দেখো এটা পাওয়া যায়। এরপরে আসো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে উপরে হবে দেখো 100 নিচে উপরে 56 গুণ 80 এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। এবার এটার মান কত আসে দেখো। সানজিদা ওদিনকে পরীক্ষা দাও নাই কেন? সানজিদা 44.8। সানজিদা জয়েন করছো? এত গ্রাম। এরপরে কি হইব? সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ মানে ক্যালসিয়াম, সুতরাং ক্যালসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ
সমান হবে কত? সমান হবে হিসাবকৃত উৎপাদ সূত্র আছে, দেখো একটা সূত্র বইয়ের মধ্যে। উপরে হচ্ছে প্রাপ্ত উৎপাদ আর নিচে হচ্ছে হিসাবকৃত উৎপাদ। উপরে হচ্ছে প্রাপ্ত উৎপাদ আর নিচে হচ্ছে হিসাবকৃত উৎপাদ গুণ 100%। এবার কত হয় দেখো। 93.75 93.75 এই 75%। এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। এবার 2 নম্বর এর পরের প্রশ্ন হচ্ছে কি, বিক্রিয়কটি বিশুদ্ধ কিনা। বিক্রিয়কটি বিশুদ্ধ কিনা। এবার আছে বিক্রিয়কের শতকরা পরিমাণ, একটু আগে ছিল উৎপাদের শতকরা পরিমাণ, এবার আছে বিক্রিয়কের শতকরা পরিমাণ বাই করব। এর আগের মতই লিখবো, বিক্রিয়া লিখবা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড। এবার ক্যালসিয়াম কার্বনেটের বল লিখবা, এটার বল লিখবা। স্যার ক্যালসিয়াম অক্সাইড 56 গ্রাম না? হ্যাঁ 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 স্যার বলেছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি পড়াইতে আছি, পড়াইতে আছি। আপনারা দিবেন যে কালকে পরীক্ষা দিয়ে মানে সেমিনারে আবার করবে সংশোধন পরীক্ষা, হ্যাঁ এরকম একটা পাঠাই দেবেন। হ্যাঁ দিয়ে দেবেন। হ্যাঁ এরপরে দেখো 56 গ্রাম হলো। দেখ বুঝুন দেখ লোক। এরপরে আসো আমাদের এখানে এবার দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখার পরে এবার বের করতে হবে। আচ্ছা দেওয়া আছে লিখিয়ে বুঝে গেছি, দেওয়া আছে লিখি এটা হইছে 80 গ্রাম। তারপরে ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে 42 গ্রাম। এবার কিন্তু উৎপাদ বিক্রিয়কের মান চাইছে, তাহলে ও কি নিয়ম অনুসারে বিক্রিয়কটা পরে চলে যাবে। এবার তাহলে আবার লিখবো বিক্রিয়কটা পরে গেলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। হ্যাঁ বলো। হ্যাঁ
না 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 নতুনটা আছে তো নাম হিসাবে দিচ্ছে তো নাম হিসাবে দিচ্ছে হ্যাঁ পাইছে ইয়াতে দেখো তো ইমো গ্রুপে দেখো হুম। আছে ইমো তো হোয়াটসঅ্যাপে আছে মেসেঞ্জার দেখনা আমি পাইছি আচ্ছা আমি পরে জানাবো আচ্ছা, আমি স্যার 75। ঠিক না এটা সত্যি আচ্ছা আমি তোমাদের পরে জানাবো তোমার 70 কেমন হ্যাঁ বলো স্যার 75 গ্রাম আসে। হ্যাঁ 75 আসে নাকি এই 75 গ্রাম এবার লেখো ক্যালসিয়াম কার্বনেটের এবার হচ্ছে কি সূত্র উল্টা সূত্র সূত্রটা কি হইব বিক্রিয়ক সুতরাং ক্যালসিয়াম কার্বনেট এর বিশুদ্ধতার হার সমান নিচে হইব প্রদত্ত বিক্রিয়ক আর উপরে হইছে প্রাপ্ত হিসাবকৃত বিক্রিয়ক গুণ 100%। এবার মান কত আচ্ছা দেখেন নেসারে কোন না দিব পারে স্যার 93.75। কত আছে 93.75। 93 হ্যাঁ তাহলে এটা হচ্ছে এত পার্সেন্ট তো এত পার্সেন্ট হলে এটা বিশুদ্ধ না এটা মানে অ্যানালার না প্রশ্নটা ছিল কি বিক্রিয়কটি বিশুদ্ধ কিনা এত পার্সেন্ট হলে তো বিশুদ্ধ হওয়ার কথা না স্যার অ্যানালারের একটু সংজ্ঞাটা বলেন তো, ভুলে গেছি। অ্যানালার হচ্ছে কি সবচেয়ে খাঁটি মানে সবচেয়ে বিশুদ্ধ বস্তুকে অ্যানালার বলা হয়েছে আর সবচেয়ে বিশুদ্ধ বস্তু বলা হইব অ্যানালার যদি বলে বের করতে বলে তখন 95.5% এর থেকে বেশি হলে অ্যানালার হবে
আচ্ছা এরপরে বলো এই অধ্যায় আর কি, তাহলে এটা কি অ্যানালগ না? এবার বলো তোমাদের আর কোন অধ্যায়টা বুঝি, মানে এখানে আর কোনটায় সমস্যা আছে? আচ্ছা তোমরা এক কাজ করো, এই অধ্যায়টা আবার একটু পুরাটা একটু করে নিও, সমস্যাগুলো বাইর করে নিও, কারণ দশম অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে তো ওইটা পড়ানো লাগবে। তোমাদের পড়া হচ্ছে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট গুলা, মানে কি বুঝো না তোমরা ওইগুলো আইডেন্টিফাই করবা আগামী ক্লাসে। তারপরে আসো পদার্থবিজ্ঞান। তাহলে উৎপাদের বিশুদ্ধতা পড়াইছি, অ্যানালার কিনা এটাও বুঝাইছি। তাহলে এটি পড়বা। হ্যাঁ, এরপরে আসো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান কি চিত্র আঁকাইছি তোমাদের ওদিন? না স্যার। ওদিনকে কি পড়াইছি আমার বলো, অঙ্ক দিছিলাম না? জি স্যার, আর চিত্রগুলো দিবেন। চিত্র বুঝাবো? জি স্যার। আচ্ছা দেখো, লেন্সের ক্ষেত্রে কয়টা অবস্থান আছে দেখো। অসীম, অসীমের আমরা এক ধরবো, প্রধান ফোকাস, আর এখানে দর্পণের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতাম, এখানে সি এর জায়গাতে হবে 2f। তাহলে 2f এবং অসীমের মাঝখানে এটাকে হচ্ছে দ্বিতীয় স্থান, আর এই 2f বরাবর হইছে কত 3। তারপরে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ক্লাস সিলেবাস নাই। আচ্ছা আমি পরে পাঠাবো, তো পড়াইতেছে অনেক কল আসছে। হ্যাঁ দেখো, আর এটা হচ্ছে 6। এখন লক্ষ্যবস্তু যদি বসে আবার এই দিকে হবে কত f প্রাইম, এই 2f প্রাইম। অসীমে যদি বস্তু থাকে তাহলে বিম্ব গঠিত হবে কোথায়? একের সাথে, তার এই দিকটাও আমরা নাম্বারিং করি। অসীম 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6। এবার দেখো অসীমে যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব কোথায় গঠিত হবে, মানে একের যদি বস্তু থাকে বিম্ব গঠিত হবে কোথায়? এটার সাথে কত যোগ করলে 6 হয়? 5 যোগ করলে 6 হয়, তো তাহলে 5 এ বিম্ব গঠিত হবে। 2 এ থাকলে লক্ষ্যবস্তু কোথায় বিম্ব গঠিত হবে? তার সাথে কত যোগ করলে 6 হয়? 4 যোগ করলে 6 হয়, তাহলে 4 এ বিম্ব গঠিত হবে এতটুকুর মধ্যে যে কোনো জায়গায়। 3 এ যদি লক্ষ্যবস্তু থাকে বিম্ব কোথায় গঠিত হবে? 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, এই জন্য 3 এ বিম্ব গঠিত হবে। 4 এ থাকলে বিম্ব কোথায় গঠিত হবে? 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 2 এ। এবার 5 এ থাকলে বিম্ব কোথায় গঠিত হবে? 5 এ থাকলে বিম্ব গঠিত হবে অসীমে, কারণ 5 এর সাথে 1 যোগ করলে হ্যাঁ সিয়া হয় 6 হয়, এই জন্য অসীমে। আর 6 এ থাকলে তো আর ওইদিকে জায়গা নাই, 6 এ যদি থাকে ওইদিকে জায়গা নাই দেখেন তার পিছনে যে কোন জায়গায় বিম্ব গঠিত হয়। এবার তোমরা চিন্তা করো, একা থাকলে কোথায়, দুইয়ে থাকলে কোথায়, এগুলা দেখো একটু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরেকটা আমি ডাউনলোড দিছি, তোমারে পাঠাই না এখনো, পাঠাবো, বুঝতে পাঠাবো। এরপরে আসো, তাহলে আবার চিন্তা করো, 1 এ থাকলে 5 এ, 2 এ থাকলে 4 এ, 3 এ থাকলে 3 এ, 4 এ থাকলে 2 এ, 5 এ থাকলে 1 এ, মানে অসীমে। কিন্তু 6 এ যদি থাকে কোথায় হবে? ওইদিকে তার জায়গায় নাই, তাহলে 6 এ থাকলে হবে পিছনে। এবার আসি আমরা চিত্র আঁকি। তোমরা লেখো ও লক্ষ্যবস্তু অসীমে থাকলে। লক্ষ্যবস্তু
হ্যাঁ, প্রশ্ন লেখো তোমরা, লক্ষ্যবস্তু অসীমে থাকলে কি হবে? f 2f এই f প্রাইম 2f প্রাইম। আলোক রশ্মির একটা ধর্ম আছে কি, আলোক কেন্দ্র দিয়ে একটা বরাবর আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা সোজা সুজি চলে যাবে স্যার সব সময়। সব সময়। এরপরে আরেকটা আলোক রশ্মি এটা সমান্তরাল, যেটা কাছে ওইটা সমান্তরাল f দিয়ে গেল, এটা সমান্তরাল f দিয়ে যখন যায় তখন f দিয়ে যেটা যাবে প্রতিসরণের সময় পদাঙ্কের সমান্তরালে প্রতিফলিত হবে। f দিয়ে যেটা যাবে পদাঙ্কের সমান্তরালে প্রতিফলিত হবে। তোমরা একটা কাজ করবা, এইখানকার এই চিত্র আসলে f টা পরে দিবে, f প্রাইমটা পরে দিবা, কারণ অসীমে থাকলে বিম্ব গঠিত হবে f এ। তাহলে এটা যেখানে মিলিত হইব সেখান থেকে টান দিবা, টান দিয়ে লম্ব আঁকবা, লম্ব যেখানে হবে সেটা হবে কি f প্রাইম, এই বিন্দুটা হবে f প্রাইম, আর এর লক্ষ্যবস্তুটাকে ধরি আমরা ab। হ্যাঁ, তাহলে বিম্বের অবস্থান লেন্সের পিছনে ধরা যায়, লেন্সের পিছনে বা লক্ষ্যবস্তু যেদিকে আছে তার বিপরীত পাশে, লক্ষ্যবস্তু যেদিকে অবস্থিত তার বিপরীত পাশে অবস্থিত হচ্ছে বিম্বটা। এই জন্য লেন্সের পিছনে প্রধান ফোকাসে। এরপর হচ্ছে আকৃতি, পরিবৃত্ত মানে ছোট, প্রকৃতি বাস্তব ও উল্টো। এটা হচ্ছে বিম্বের বৈশিষ্ট্য। স্যার বলো স্যার আকৃতি জানি খর্বিত, আমরা কিভাবে বুঝবো? না স্যার আকৃতি জানি খর্বিত, এটা তো আমরা এটা কিভাবে বুঝবো? বুঝবা? দেখো অনেক দূরের বড় বড় বিল্ডিং গুলাকে ছোট দেখা যায়নি, সোজা কথা, এত কথা বোঝা দরকার নাই। লক্ষ্য যে কাছে কে, বিম্ব কাছে না লক্ষ্যবস্তু কাছে? তো লেন্সের এইটার ক্ষেত্রে কে কাছে, বিম্ব কাছে না লক্ষ্যবস্তু কাছে? লেন্সের বিম্ব। বিম্ব কাছে। তাহলে বিম্ব কাছে থাকলে বিম্বটা ছোট, যে কাছে থাকে সেই ছোট হয়, যে কাছে থাকে সে ছোট হয়। তাহলে যেহেতু অসীম বলছে তার মানে হচ্ছে কি লক্ষ্যবস্তু তো অনেক দূরে আর বিম্বটা তার তুলনায় অনেক কাছে, এই জন্য এটা হচ্ছে গর্বিত। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন লিখো। লক্ষ্যবস্তু 2f এর বাইরে হলে, লক্ষ্যবস্তু 2f এর বাইরে হলে এবার লেন্স আকস 2f এর বাইরে হলে কি হইব?
এই f 2f, এবার 2f এর বাইরে হলে মনে করো xy লক্ষ্যবস্তু, প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মি, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্স আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল যেটা, এটা যাবে প্রধান ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরালটা যাবে প্রধান ফোকাস দিয়ে। আরেকটা আলোক রশ্মি সব সময় আলোক কেন্দ্র দিয়ে, হ্যাঁ কথা বন্ধ, সব সময় আলোক কেন্দ্র দিয়ে যাবে। এই দুটা মিলিত হয়েছে এখানে, এখান থেকে লম্ব আঁকলাম, এটা এ বি বিন্দু। এবার দেখো সাড়ে 2f টা দিছি না, কেন দিছি না দেখো, যদি বাইরে থাকে 2f এর বাইরে থাকে বিন্দু গঠিত হবে f প্রাইম এবং 2f প্রাইমের ভিতরে। দেখো 2f এর বাইরে যদি লক্ষ্যবস্তু থাকে বিন্দু গঠিত হবে f প্রাইম এবং 2f প্রাইমের ভিতরে, দুইটার মাঝখানে। এই জন্য 2f প্রাইমটা পরে দিছি। চিত্র আঁকো তোমরা। তাহলে বিন্দুর অবস্থান লেন্সের পিছনে f প্রাইম এবং 2f প্রাইমের মাঝে। আকৃতি তাও ঘূর্ণিত, প্রকৃতি বাস্তব এবং উল্টো দিকে আছে। হ্যাঁ আকাশে শুরু বলবা হাতে আঁকি ফেলো, পরে কেউ ইয়াদি পেন্সিল কম্পাস দিয়ে আঁকি। আইগা সবাই আমার এইচডব্লিউ পাঠাই, অনেকে পাঠাও অনেকে পাঠাও না, এটা কোন কথা? স্যার ক্লাস কখন শেষ? ক্লাস আজকে শেষ হইতো না, সন্ধ্যার দিকে 12টার দিকে। হ্যাঁ শেষ হয়েছে তোমাদের? তাহলে খুব দ্রুত আঁকতে হয়, না হলে তো রাত পয়ে যাব। কলম দিয়ে আঁকে এখন মেইন সমস্যাগুলো পয়েন্ট আগে ইয়া করে নিও। এবার লেখো f এ অবস্থিত হলে, আরে সরি 2f এ অবস্থিত হলে, লক্ষ্যবস্তু 2f এ অবস্থিত হলে f এ অবস্থিত হলে কি হলো? এটা তো f, এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f প্রাইম। 2f সমান্তরাল f দিয়ে যাবে, আর এটা কোন দিকে যাবে? ও দিয়ে যাবে। তাহলে এইটা 2f এ থাকলে বিন্দু, কিন্তু 2f এ বলছে 2f এ থাকলে বিন্দু গঠিত হবে 2f এ। এই জন্য 2f টা পরে দিছে। এটার ক্ষেত্রে কি করবা? 2f টা পরে দিবা, কারণ এরপরে কি হইব? তাহলে এবার দেখো বিম্বের অবস্থান ঠিক আছে, লিখবে কি 2f এর মান 2f এ বিম্বের অবস্থান হবে 2f এ, আকৃতি হবে কি লক্ষ্যবস্তুর সমান, আকৃতি সে লক্ষ্যবস্তুর সমান। কেন লক্ষ্যবস্তুর সমান?
কারণ হচ্ছে এটা 2f এ এটাও 2f এ, কারণ বিন্দুর দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান তো, এই জন্য দুটোর দূরত্ব সমান হলে আকৃতিও সমান হবে। এরপরটাও এটার মতো 2f এর মাঝখানে হলে কি হইব, সমান্তরালটা এইভাবে যাবে, তারপরে আলোক কেন্দ্রটা এটা এইভাবে যাবে, যার বিম্ব গঠিত হইব এখানে। তাহলে দেখো 2f এবং f এর মাঝে যদি হয় বিম্ব গঠিত হবে 2f এর বাইরে। দেখো যদি 2f এবং f এর মাঝখানে থাকে তাহলে বিম্ব গঠিত হবে 2f এর বাইরে। এই ক্ষেত্রে তোমরা 2f টা পরে দিবা, 2f টা কোথায় দিবা, এটার ভিতরে, যেখানে বিম্ব গঠিত হইছে এটার ভিতরে দিবা। তবে লক্ষ্য রাখতে হইব এইখান থেকে এটা যতটুকু দূরে, এইখান থেকে এটা যাতে ততটুকু দূরে বুঝায়। তুমি চিত্র ভুল আঁকছো, কিন্তু একবার আমি যেমনি বলছি 2f বাইরে দিবা ভিতরে দিবে, এরকম দিতে গিয়ে যদি দেখো যে এটা বেশি পার্থক্য হয়ে গেছে এই দুইটা, মানে এই দুইটার সাইডটা এটা 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 সাইডটার দৈর্ঘ্য সমান, যদি বেশ কম হয়ে যায় সাথে চোখে পড়ে তাহলে কাটা। এরপরে লেখো প্রশ্ন, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত হবে। প্রধান ফোকাসে অবস্থিত হবে। অবস্থান অসীমে, আকৃতি অত্যন্ত বিবর্তিত, প্রকৃতি, প্রকৃতি দেখো অবজেক্টিভ আসতে পারে যে কোন জায়গায় স্থাপন করলে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হওয়া সম্ভব, কোন জায়গায় স্থাপন করলে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হওয়া সম্ভব। দেখো যদি সামনের দিকে কোথাও মিলিত হয় তাহলে হবে বাস্তব, ওই দিকে মিলিত না হয় যদি এই দিকে মিলিত হয়, পিছনের দিকে মিলিত হয় তাহলে হবে অবাস্তব। দেখো সামনের দিকে অসীমে যদি মিলিত হয় তাহলে বাস্তব, আর পিছনের দিকে যদি মিলিত হয় অসীমে গিয়ে তাহলে হবে অবাস্তব। এবং বাস্তব যদি হয় তাহলে উল্টো, বাস্তব ভাবে যদি মিলে তাহলে হবে কি উল্টো, আর যদি অবাস্তব ভাবে মিলে সোজা। দেখো এফ এ লক্ষ্যবস্তু রাখলে বিম্ব দুই রকম করতে পারে, বাস্তব অবাস্তব। বাস্তব কোথায়, সামনের দিকে, অবাস্তব কোথায়, পিছনের দিকে। বাস্তব হলে উল্টো, অবাস্তব হলে কি হইব, সোজা হবে। হ্যাঁ দেখো এটা চিত্র আঁকো। স্যার এফ আর 2f এর মাঝখানে বস্তু হলে তখন এটা আকৃতি প্রকৃতি কি হবে? এফ এবং 2f এর মাঝখানে থাকলে হবে 2f এর বাইরে, ওইটা আমি আঁকি না, তোমরা আঁকবা।
হ্যাঁ আর কইলে বলবা স্যার হইছে। এরপরে দেখো এবার যদি হয় প্রধান ফোকাস আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু থাকবে। সব সময় সমান্তরালটা প্রধান ফোকাস দিয়ে যাবে। লক্ষ্যবস্তু পিছনে, পিছনে কোন জায়গায় এটা বলা যাবে না। পিছনে এটা ওই এর মতন 2f এর বাইরে f এর ভিতরে এটা না, এটা সরাসরি শুধু পিছনে, লক্ষ্যবস্তুর পিছনে। এটা হচ্ছে বিবর্ধিত মানে হচ্ছে বড়, আর হবে কি অবাস্তব এবং সোজা। চিত্র আঁকো, রেখাটি দেখো। স্যার আসছি। এরপর একটা জিনিস দেখো, এইটা আছে না অণুবীক্ষণ যন্ত্রে এটা ব্যবহার করা হয়। অণুবীক্ষণ যন্ত্রে এটা ব্যবহার করে কেন? কারণ অণুবীক্ষণ যন্ত্রে এটা ব্যবহার করলে ছোট ছোট জিনিসকে যদি তার প্রধান ফোকাসের ভিতরে স্থাপন করে, এই যে অণুবীক্ষণ যন্ত্রে কাজটা এরকম, তার প্রধান ফোকাস মনে করো এখানে, এবার তোমার চোখ মনে করো এখানে। এই প্রধান ফোকাসের ভিতরে যদি একটা বস্তু থাকে, তখন এই বস্তুগুলারে কি করে এখান থেকে আলোক রশ্মি এখানে আপতিত হয়, এখানে একটা আপতিত হয়। এরপর এটা অভিসারী কইরা একটু বাঁকা করে নিয়ে যায় এখানে, বাঁকা করে নেয় এখানে। এরপরে পিছনের দিকে বর্ধিত করলে এটা দূরে এবং আকারে বড় একটা বিম্ব গঠিত করে। এখন এটা থেকে ছোট, মানে এটা তো এখানে ছোট ছিল, তাহলে এটা দূরে দূরে একটা অবাস্তব এবং এটা থেকে আকারে অনেক বড় একটা বিম্ব গঠিত হয়। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব হইছে কি বড়, উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব হইছে বড় এবং সোজা। আচ্ছা, আমরা চোখে গেলে, চোখের গঠনে গেলে আমরা তখন এটা নিয়ে আরো আলোচনা করতে পারবো। এটা নিয়ে এটা মনে রাখবা যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব গঠিত হবে
বস্তু যেই দিকে সেই দিকে অবাস্তব সোজা এবং বিবর্ধিত, অবাস্তব সোজা এবং বিবর্ধিত বিম্ব। এবার একটা অঙ্ক লেখো, একটি অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার, এর সামনে দশ সেন্টিমিটার একটি লক্ষ্য বস্তু। লক্ষ্যবস্তু অবস্থিত। ক্ষমতা বিম্বের দূরত্ব, বিম্বের দৈর্ঘ্য, বিম্বের অবস্থান, এগুলো হচ্ছে গাণিতিক। স্যার বিম্বের দূরত্ব আর বিম্বের দৈর্ঘ্য কি সবসময় সমান হয়? বিম্বের দূরত্ব আর বিম্বের দৈর্ঘ্য হতে তো পারে, এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য কতটুকু দিছে তার উপরে, বুঝছো নি? কালকে যে অঙ্কগুলো দিছিলেন ওগুলা তো সবগুলাই বিম্বের দূরত্ব আর দৈর্ঘ্য সমান আসছে। কোন জায়গাতে বিম্বের দৈর্ঘ্য কত দিছিলা? যে বিম্বের দৈর্ঘ্য বের করতে বলছিলেন আর বিম্বের দূরত্ব লক্ষ্যবস্তু দেওয়া আছে। এটা তো অনেক সময়, কারণ এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আমি কতটুকু দিছি তার উপরে, এমনি কিন্তু সত্যিকারে সবসময় মিলবে না। এটা কারণ যদি আমি বিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দিই, ফোকাস দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় অথবা 5 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রে মিলবে, এমনি কিন্তু বৈশিষ্ট্য লেন্সের বৈশিষ্ট্যের মধ্যে নাই। কথা কি বুঝছো? লেন্সের বৈশিষ্ট্যের মধ্যে অথবা দর্পণের বৈশিষ্ট্যের মধ্যে ওইটা নাই যে বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের দূরত্ব সমান হবে, এরকম কোনো শর্ত নাই। এটা অঙ্ক করতে গেলে ওই বিম্বের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া কতটুকু দেওয়া আছে তার উপর নির্ভরশীল হয়। আচ্ছা, এটা দিয়ে আসো, দিয়ে আসো, এটা তোমার মুখে দিয়ে আসো। আচ্ছা, এরপরে আসো ক্ষমতাটা নির্ণয় করবো, কারণ এখানে একটা ব্যাপার আছে, তো এই জন্য শুধু আমি ক্ষমতাটা নির্ণয় করতেছি আর বাকিগুলো নিজেরাই করবা, আর রশ্মি চিত্র আঁকাই দিব। হ্যাঁ, দেওয়া আছে r ইকুয়াল 40 সেন্টিমিটার। ক্ষমতা নির্ণয় করতে গেলে সূত্র হচ্ছে 1/f, আমরা f লাগবে। এবার f অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দূরত্ব হচ্ছে ঋণাত্মক, এই জন্য r/2। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, এই জন্য হচ্ছে মাইনাস। তাহলে কত হইব? এটা 40 সেন্টিমিটার দিছি,
তাহলে -20 সেন্টিমিটার। ক্ষমতা বের করতে গেলে, শুধু ক্ষমতা বের করতে গেলে ফোকাস দূরত্বকে মিটারে নিতে হবে। শুধু ক্ষমতা বের করতে গেলে ফোকাস দূরত্বকে মিটারে নেওয়া লাগবে। এবার কাটাকাটি করলে কত আসবে? -5 ডাইঅপ্টার। স্যার বলো। স্যার শুধু ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাস মানে মিটারে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, মাইনাসে নেওয়া লাগবে। আর অন্য ক্ষেত্রে মিটার নেওয়া লাগবে না, সেন্টিমিটার থাকবে। আবার বলো। স্যার বলতেছি মানে শুধু ক্ষমতা নির্ণয়ের সময় মানে ফোকাস দূরত্ব মিটারে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে সেন্টিমিটার থাকবে। অন্য ক্ষেত্রে সেন্টিমিটার থাকবে। শেষ হয়েছে না? এবার আসো, তারপরে এবার রশ্মি চিত্র। ওয়েভ ফ্রন্ট। এবার দেখো, হ্যাঁ তাহলে লক্ষ্যবস্তুটা কত সেন্টিমিটার দূরে বলছিলাম? তার 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। 15 হলে কোথায়? এখানে পড়ে না, কত 0 থেকে 2f এর মধ্যে পড়ে। আচ্ছা এখানে হইলে তোমাদের কাটতে একটু হিজিবিজি হয়ে যায়, বুঝছো না? আমি একটু বাইরে আঁকি। দেখো এইখানে যদি আঁকে তাহলে সমান্তরালে আপতিত হবে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে সমান্তরাল। স্যার ও কি কথা বলতে পারে? হ্যাঁ বলি না? স্যার মাহির কি কথা বলতে পারে? পারে। এরপরে দেখো, শুধু মানসুরা বলতে পারে। হ্যাঁ ও বুঝছি। এবার দেখো সমান্তরাল যেটা যাবে এটার ক্ষেত্রে কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে না, এটা অভিসারী অপসারী হয়। এই লেন্সের ক্ষেত্রে অপসারী হয়, আর ওই প্রধান ফোকাস দিয়ে গেলে ওটাকে বলে অভিসারী। যেহেতু অপসারী হয় তাহলে এটা এমন ভাবে অপসারিত হবে মনে হবে যেন এই প্রধান ফোকাস থেকে এটা প্রতিসরিত হইতেছে। হ্যাঁ তাহলে এমন ভাবে এটা অভিসারী অপসারী লেন্স, তো এই জন্য এটা আলোক রশ্মি অপসারী হবে, অভিসারী হবে না। তাহলে এটা এমন ভাবে অপসারিত হবে মনে হবে যেন এফ থেকে আসছে। আর আরেকটা আলোক রশ্মি এই বরাবর আলোক কেন্দ্র দিয়ে যাবে। তখন কি হবে? এই দুটা রশ্মি এইখানে মিলিত হয়েছে। তাহলে অবস্থান হবে কোথায়? লক্ষ্যবস্তুর সামনে। লক্ষ্যবস্তুর সামনে। স্যার লক্ষ্যবস্তুটা নিছেন কেমনে?
লক্ষ্যবস্তু, এটা তো লক্ষ্যবস্তু। মনে করো এই এক্স ওয়াই লক্ষ্যবস্তু, এ বিটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে লক্ষ্যবস্তুর সামনে। হ্যাঁ বলো কি বলতেছো? এবার হচ্ছে প্রকৃতি, অবাস্তব ও সোজা। এটা সব সময় এই লেন্সের ক্ষেত্রে সব সময় বিম্ব গঠিত অবস্থা দিয়া লক্ষ্যবস্তুর সামনে, সব সময় লক্ষ্যবস্তুর সামনে, সব সময় অবাস্তব এবং সোজা, আর সব সময় আকৃতি হবে ছোট বা গঠিত। হ্যাঁ দেখো, আকৃতি সব সময় হবে কি ছোট। তাহলে এটা গেল। এবার আসো চোখের ত্রুটি। স্যার গণিত ধরবেন না? হ্যাঁ গণিত গণিত জেনারেল ম্যাথ করাবেন না? হায়ার ম্যাথ, না, স্যার জেনারেল ম্যাথ গণিত কি? জেনারেল ম্যাথ ফরা দিয়ে দিব অবজেক্টিভ আজকে। স্যার ওই যে 3 অধ্যায় সব ভুলে গেছি, পঞ্চম অধ্যায় সব ভুলে গেছি স্যার। 3.0 কত পর্যন্ত আইছিলাম? সো এই পরীক্ষার কি সমস্যা আছে নাকি? এই পরীক্ষার গুলোতে সমস্যা নাই নাকি? স্যার ওই পদার্থ, এই পরীক্ষা সমস্যা নাই, মানে এমনি তৃতীয় অধ্যায় সব ভুলে গেছি। ওই উচ্চতর গণিতে 8.3টা শেষ করিনি, আর উচ্চতর গণিতে আরেক পদার্থের এই অধ্যায়টা থেকে বাইরে হয়ে। আচ্ছা এরপরে দেখো চোখের ত্রুটিগুলো একবার সংক্ষেপে বুঝাই দিই। চোখের ত্রুটি হচ্ছে দুই প্রকার, হ্রস্বদৃষ্টি আর হচ্ছে কি হ্রস্বদৃষ্টি আর হচ্ছে দীর্ঘদৃষ্টি। হ্রস্বদৃষ্টি হচ্ছে কি কাছের বস্তু, আহা আমি পড়াইতেছি নি, না না কানা আর ও তো পড়াইতেছে আমাদেরকে। পড়াইতে বলো, আলিফবাটা পড়াও জোরে, এই দে জোরে। দেখো তাহলে হ্রস্বদৃষ্টি হচ্ছে কি কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না। তার কারণটা কি দেখো, কারণটা আগে দেখায়। এটা তো মনে করো চোখ, কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তু কেন দেখতে পায় না? কারণ এই যে চোখের লেন্স, দূরের বস্তু থেকে আলোক রশ্মি যখন আসে, এই চোখ, এই ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে বিম্ব গঠিত হয় সামনে। রেটিনাতে বিম্ব গঠিত না হয়, বিম্ব গঠিত হয় রেটিনার সামনে। এটা হচ্ছে রেটিনা, এই রেটিনার সামনে বিম্ব গঠিত হয়। এই কারণে দূরের বস্তু দেখতে পায় না আর কাছের বস্তু দেখতে পায়। কারণ তোমাদেরকে আজকে যখন চিত্র আঁকাইছিলাম তোমরা তো দেখছো উল্টো লেন্সের ক্ষেত্রে লক্ষ্য বস্তু যত সামনে আনি বিম্ব আস্তে আস্তে পিছনে যায়। এই জন্য কাছে যদি বস্তু থাকে বিম্বটা সত্যি সত্যি এখানে চলে আসে, এই জন্য এটা স্পষ্ট দেখতে পায়। এটার কারণ, এক নম্বর কারণ হচ্ছে ফোকাল ক্ষমতা বেড়ে গেছে, অভিসারী ক্ষমতা বেড়ে যায়, ফোকাল দূরত্ব কমে যায়। অভিসারী ক্ষমতা বেড়ে যায়, ফোকাল দূরত্ব কমে যায়। কারণ আমরা তো জানি ক্ষমতা হচ্ছে ফোকাল দূরত্বের ব্যস্তানুপাতে। তো এটার কাজ হচ্ছে কি ফোকাল দূরত্ব কমে যায়, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী এই জন্য বলছে কারণ এটা উত্তর লেন্স। এইটা
এবার দেখো তাহলে দূরের বস্তুটাকে সে কিভাবে দেখবে? ওই যে আমরা একটু আগে দেখছিলাম উত্তল লেন্সে যখন চিত্র আঁকছি তখন আমরা দেখছি যত কাছে আনছে বিম্ব তত পিছনে গেছে। মনে করো অসীম দূরের বস্তুটাকে আমরা একটা সময় এক বিন্দুতে আনলাম, এক বিন্দুতে আনলে এখান থেকে আলোকরশ্মি এখানে আপতিত হয়ে এই রেটিনাতে মিলিত হবে, আরেকটা আলোকরশ্মি এখানে আপতিত হয়ে রেটিনায় মিলিত হবে, এই আই চলে যাবে আবার ওখানে। তখন এই অসীমের বস্তুটাকে যখন এফ এ আনবো তখন রেটিনাতে বিম্ব গঠিত হয়, তখন সেই প্রাণী এই ত্রুটিযুক্ত চোখের বেগকে স্পষ্ট দেখতে পায়। এই অ্যাপটা হবে তার জন্য দূরবিন্দু। অ্যাপ হচ্ছে এই ত্রুটিযুক্ত চোখের দূরবিন্দু। এই অ্যাপের ভিতরে যে কোনো স্থানে লক্ষ্যবস্তু থাকলে সেই দেখবে, কিন্তু তার বাইরে হলে সে দেখবে না। এখন বাইরের বস্তুটাকে দেখাইতে গেলে তাকে কি করতে হইব? চশমা ব্যবহার করতে হবে। বাইরের বস্তুটাকে অ্যাপের বাইরের বস্তুকে দেখতে হলে তাকে চশমা ব্যবহার করতে হইব। এখন যে চশমা ব্যবহার করব, কোন লেন্সে চশমা ব্যবহার করব, মাথা ঠান্ডা রেখে কিন্তু এটা বলতে হইব এবং বুঝাও লাগবে। অভিসারী ক্ষমতা বেড়ে গেছে। আমার চশমা দুই ধরনের চশমা, উত্তল আর অবতল। এবং কোনটা ব্যবহার করব? অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এটা বলছি অভিসারী ক্ষমতা বেড়ে গেছে যে ঘটনা ঘটছে, তাহলে অভিসারী ক্ষমতা কমাইতে হইব। কমাইতে গেলে কোনটা ব্যবহার করতে হইব? এটা না এটা? কে বলতে পারো দেখি? আবার বলি, এটা তো বলছিলাম অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এখন অভিসারী ক্ষমতা কমাইতে হইব। অভিসারী ক্ষমতা কমাইতে গেলে কি উত্তল লেন্সের চশমা না অবতল লেন্সের চশমা ব্যবহার করব? উত্তল ব্যবহার করলে এটা তো অভিসারী, এটা অভিসারী। তো এটা যদি ব্যবহার করি ক্ষমতা আরো বাইরে যাবে, এই জন্য এটা ব্যবহার করা যাইতো না। এইটা ব্যবহার করব কারণ এটা হচ্ছে অপসারী। এটা অপসারী হওয়ার কারণে এটার যদি ব্যবহার করি এটার অভিসারী কমে যাবে। দেখো এটা অবতল লেন্সের চশমা ব্যবহার করলে এই ক্ষেত্রে এটার অভিসারী ক্ষমতা কমে যায়। এটা একটা কারণ, অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এই জন্য অপসারী লেন্সের চশমা বা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। আর দেখছি আমরা একটু আগে যখন চিত্র আঁকছিলাম, একমাত্র অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, দূরের বস্তু বিম্বটা কোথায় গঠিত হয়েছিল? দূরের বস্তুর বিম্ব লক্ষ্যবস্তু থেকে দূরের বস্তুর বিম্ব লক্ষ্যবস্তুর কাছে গঠিত হয়েছিল। দেখো এই বস্তুর বিম্বটা গঠিত ছিল কোথায়? এইখানে, অবাস্তব এবং সোজা। দূরের বস্তুর বিম্ব অবতল লেন্সের ক্ষেত্রে দূরের বস্তুর বিম্ব কাছে অবাস্তব এবং সোজা গঠিত হয়। যদি বাস্তব হইতো তাহলে একটা বস্তুকে দুইটা দেখতাম, বাস্তব যদি হইতো আমরা বস্তু এখানে দুইটা দেখতাম, এটাকেও দেখতাম এটাকেও দেখতাম, কিন্তু অবাস্তব হওয়ার কারণে আমরা একটা দেখব। যেহেতু আমাদের ত্রুটি, যার ত্রুটি আছে সে এটা দেখবে না, সেই দেখবে কোনটাকে? এটাকে। সোজা দেখা যাইতেছে কারণ এটার মাথা যেদিকে এদিকে দেখা যাইতেছে, আর আগে থেকে কাছে আইতেছে। আমি যদি এইখানের বস্তুটা না দেখি, চশমাটা ব্যবহার করার কারণে আমার ওই বস্তুটাকে এখানে নিয়ে আসবে, তখন আমি বস্তুটাকে দেখতে পাবো। তাহলে উত্তল লেন্সে অবতল লেন্সের চশমা ব্যবহারের এখানে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে অভিসারী ক্ষমতা বেড়ে গেছে, এই জন্য অভিসারী ক্ষমতা কমানোর জন্য অপসারী লেন্সের চশমা বা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। তাছাড়া একমাত্র অবতল লেন্সে দূরের বস্তু বিম্ব কাছে অবাস্তব এবং সোজা গঠিত করে। তাহলে তোমরা এটা শিখবা, কারণ চোখের ত্রুটি আসে। এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, কাছের বস্তু দেখে দূরের বস্তু দেখে না। এরপরে আসো দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি মানে দূরের বস্তু দেখে কাছের বস্তু দেখে না। দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে দূরের বস্তু দেখে
কাছের বস্তু দেখে না। এবার কাছের বস্তু না দেখার কারণ কি? না দেখার কারণ হচ্ছে লক্ষ্যবস্তু এখানে আপাতত বিম্ব গঠিত হয় রেটিনার বাহিরে। বিম্ব গঠিত হয় রেটিনার বাহিরে। এটা মনে করো লক্ষ্যবস্তু আর হচ্ছে বিম্ব। বিম্ব গঠিত হয় রেটিনার বাহিরে। রেটিনার বাহিরে যদি বাইরে হোক আর ভিতরে হোক, রেটিনার উপরে গঠিত না হলে বস্তুকে স্পষ্ট দেখা যায় না। তাহলে এই ক্ষেত্রে স্পষ্ট দেখে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে দেখো ফোকাস দূরত্ব বেড়ে গেছে। ফোকাস দূরত্ব বেড়ে যায়। ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় তাহলে অভিসারী ক্ষমতা কমে গেছে। ফোকাস দূরত্ব বেড়ে গেলে অভিসারী ক্ষমতা কমে গেছে, যার কারণে এই ত্রুটিটা দেখা দেয়। এখন কি করলে বস্তুটা দেখা যাবে? আমরা তো জানি উত্তল লেন্সের ক্ষেত্রে যদি উড়ে যদি আরো ভিতরে আনি, এটাকে যদি আরো ভিতরে আনি, এটা আরো দূরে যাবে। এটাকে যদি দূরে নিয়ে সরাইতে থাকি তাহলে আইটা আস্তে আস্তে কাছে আসবে। দেখো ওটাকে যদি সরাইতে এই পিছনের দিকে সরায়, আইটা এই পিছে এটা কাছের দিকে আসবে। একটা সময় ওকে সরাইতে একটা সময় মনে করে এখানে যদি নিয়ে আসি, তাহলে বিম্বটা রেটিনাতে গঠিত হয়। তখন লক্ষ্যবস্তুটাকে স্পষ্ট দেখা যায়। দেখো এই বস্তুটাকে সামনে নিবে, উত্তল লেন্স তো বস্তু যত সামনে আসে বিম্ব তত পিছনে যায়। এই কারণে এই বস্তুটাকে স্পষ্ট দেখতে গেলে আমরা আস্তে আস্তে এটাকে ভিতরে নিয়ে আসবো। মানে দূরে সরাই যত দূরে সরাবো আইটা তত কাছে আসবে। মনে করো সরাইতে উল্টে যখন আনছি তখন আইতে বিম্ব গঠিত হয়েছে। আচ্ছা তোমাদেরকে লাইনটা কাইটা দেবে, এখন জয়েন করো না। তোমাদের পড়া থাকবে, আমি চতুর্থ অধ্যায়ের কিছু অবজেক্টিভ দিব। অবজেক্টিভগুলো সলিউশন করবা ওই সাধারণ গণিতে। যদি সমস্যা হয় আগামী 5 এ দেখাই দিব। আর পদার্থবিজ্ঞানের লেন্সের সবগুলা পড়বা, আর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সমস্যাগুলো বাইর করবো, এটা বুঝাবো। আর এসডব্লিউ তো তোমাদের কি চিত্রগুলো আঁকা, সবগুলো চিত্র সুন্দর করে আঁকা পোস্ট দিবে। আমি সবগুলো কিন্তু দেখি এসডব্লিউ। এবার আসো, এটা তো বুঝলাম। এবার এটা কোন চশমা ব্যবহার করব? এটা অভিসারী ক্ষমতা কমে গেছিল। অভিসারী ক্ষমতা কমে গেলে অভিসারী বাড়াইতে হইব, ক্ষমতা কমে গেলে বাড়াইতে হইব। তো বাড়াইতে গেলে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। দেখো একটা কারণ হচ্ছে কি, অভিসারী ক্ষমতা কমে গেছে তো বাড়াইতে হইবে, এই জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। আর 2 নাম্বার কারণ, একমাত্র আমরা দেখছি উত্তল লেন্সে, এই উত্তল লেন্সে লক্ষ্যবস্তু থেকে দূরে অবাস্তব, লক্ষ্যবস্তু থেকে, এটা হচ্ছে লক্ষ্যবস্তু থেকে দূরে অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠন করে। একমাত্র উত্তল লেন্সে লক্ষ্যবস্তু থেকে দূরে অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠন করে। আমাদের এখানে লক্ষ্যবস্তুটাকে দূরে সরানো দরকার ছিল, এই জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এটা দূরে সরে যায়। তো এই চিত্রগুলা, এখানে যে চিত্র আসছিল, আমি একটা চিত্র লাস্টে চিত্রটা বুঝাই দিয়েছি না আজকে। চিত্রগুলো আগামী ভাবে এটা বুঝাবো, কারণ আজকে বুঝাই দিলে ওই পিছনের চিত্রের সাথে তোমরা এলোমেলো করে দিবা, কারণ চিত্রগুলা ইম্পর্টেন্ট।